দেখেছো বিশাখা, আজও জাল ভরে ইলিশ উঠেছে। নদীতে এবার অনেক ইলিশ ধরা পড়েছে। হ্যাঁ, তুমি এখন মাছের কথা রাখো তো। তুমি কি দেখছো না পাড়টা কেমন ভেঙে যাচ্ছে? এভাবে পাড় ভাঙতে থাকলে কি হবে বুঝতে পারছো? পাড় ভাঙলে কি করা যাবে? এটা নতুন কিছু না। প্রতি বছর বর্ষা শুরু হলে পাড় এমনই ভাঙে। বর্ষা শেষ হয়ে গেলে আবার সব ঠিক হয়ে যাবে। তোমার দেখছি কোনো চিন্তাই নেই। কাল যে জায়গায় দাঁড়িয়েছিলাম আজ সেটা আর জায়গা নেই। এইভাবে ভাঙতে থাকলে কয়েকদিনের মধ্যে তো আমাদের ঘরটাও ভেঙে পড়বে। ভয় পেও না, এত বছর ধরে এখানে আছি, কিছুই তো হয়নি। এ বছরও কিচ্ছু হবে না। আর নদী আমাদের বন্ধু, আমাদের সংসারের খরচ যোগায় এই নদী। নদীর পার ছেড়ে কোথায় যাব বলো? বন্ধু যখন শত্রুর মতো হানা দেবে তখন দুঃখের শেষ থাকবে না। সময় থাকতে আমাদের এই গ্রাম ছেড়ে যেতে হবে। কি বলছো তুমি? গ্রাম ছেড়ে যাব কোথায়? আরে এখানে তো রোজ জাল ভরে ইলিশ পাই। অন্য কোথাও গেলে কি করব? আরে অন্য জায়গায় গেলে না খেয়ে মরতে হবে। জাল ভরে ইলিশ ধরে কি হবে? মাছের দাম একেবারে সস্তা। এত মাছ কষ্ট করে ধরো কিন্তু কোনো লাভ হচ্ছে না। জেলেদের জীবনটাই এমন, মাছ ধরা হয় কিন্তু দাম পাওয়া যায় না। সরাসরি বাজারে মাছ নিয়ে গেলে তাও কিছুটা দাম পাওয়া যায়, কিন্তু আমরা তো মাছ বিক্রি করি মহাজনের কাছে। মহাজন বেশি দাম দিতে চায় না। সর্বনাশ হয়ে গেছে, আমার ঘরটা ভেঙে নদীর জলে ভেসে গেছে। এখন আমার কি হবে? এই দেবেশ দাদা, তুমি এসব কি বলছো? এবছর কি তাহলে আমাদের সত্যি সত্যি মানে গ্রাম ছাড়তে হবে? ঘরের জিনিস গুছিয়ে তোমরা সবাই নিরাপদ স্থানে চলে যাও, নইলে আমার মতো বিপদে পড়বে। আমি যাই, গ্রামের সবাইকে সতর্ক করে দিই। বিশাখা, তুমি ঘরের জিনিস গুছিয়ে রাখো, আমি মহাজনের কাছে মাছটা দিয়ে আসি। তোমাদের সবাইকে ডেকেছি একটা জরুরি কথা বলার জন্য। তোমরা তো দেখেছো নদীর অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। এই গ্রামে থাকা এখন নিরাপদ না। ঠিকই বলেছেন মহাজন, আজকে সকালে দেবেশ দাদার ঘরটা ভেঙে গেছে। আমাদের ঘরও যে কোনো সময় ভেঙে যেতে পারে। শুধু আমার ঘর না, আমার সব শেষ হয়ে গেছে। আমার যা ছিল এক মুহূর্তে নদী কেড়ে নিল। খালি আমার প্রাণটাই আছে। আমরা সবাই একই ভয় নিয়ে বেঁচে আছি। আজকে তোমার ঘর গেছে, কালকে আমাদের যাবে। এই অবস্থায় কি করব বুঝতে পারছি না। তাই তো তোমাদের জন্য একটা ব্যবস্থা করেছি। নদীর ওপারে সোনাদ্বীপ নামে একটা জায়গা আছে। জায়গাটা অনেক উঁচু, নিরাপদ। সেখানে তোমরা সবাই গিয়ে থাকতে পারো। জায়গাটা আমার লোকজন কেউ থাকে না। সত্যি বলছেন? সেখানে গেলে কি আমরা নিরাপদে থাকতে পারবো? নিশ্চয়ই পারবে। আমার নিজের একটা ঘরও আছে। মাঝে মাঝে আমি গিয়ে থাকি। ঘর বানাতে বাঁশ খড় যা লাগে আমি দেব। তাহলে তো ভালোই হলো, অন্তত মাথা কোচবা ঠাঁই পাবো। এত সহজে মহাজন সবাইকে থাকার জায়গা দেবে, এটা তো আমার বিশ্বাস হচ্ছে না। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। মহাজন তো সুবিধার মানুষ না। তবে আমার একটা শর্ত আছে। আমার শর্ত রাজি হলেই তোমাদের থাকার জায়গা দেওয়া হবে। যা ভেবেছিলাম। কি শর্ত মহাজন? তোমরা তো সবাই জেলে। তোমাদের ধরা ইলিশ মাছ আগে যে দামে আমাকে দিতে, এখন থেকে একটু কম দামে দিতে হবে। কম দামে মানে কতটা কম? আগে 1 কিলো ইলিশ 100 করে দিতাম, এখন 50 করে দেব। এটা অন্যায়। আমরা এমনিতেই কম দামে মাছ বিক্রি করি। 50 করে দিলে আমরা বাঁচবো কিভাবে? তাহলে আর কি, তোমরা থাকো এই ভাঙনের মধ্যে। আমি তোমাদের থাকার ব্যবস্থা করতে পারবো না। দেবেশ দাদা, আমাদের তো এখন অন্য কোনো উপায় নেই। পরিবার নিয়ে কোথায় যাব? অন্তত একটা নিরাপদ জায়গা তো পাওয়া যাচ্ছে। আমরা রাজি হয়ে যাই। তোমরা বুঝতে পারছো না, আজ আমরা রাজি হলে কাল সে আরো কম দাম দেবে। একটা সময় মাছের দামই দেবে না, তখন কি করবে? কিন্তু এখন যদি না রাজি হই, তাহলে আজকে রাতেই হয়তো আমাদের ঘর থাকবে না। তখন কি করব? ঠিক আছে, সবার কথা ভেবে রাজি হলাম। তাহলে এই কথাই রইল, তোমরা আজই সোনাদ্বীপে রওনা হও। মহাজন, আপনি চালাকিটা বেশ ভালোই করলেন। চালাকি না করলে চলবে কেমন করে? নদীর পাড় ভেঙে গেলে বরং আপনার জন্য সুবিধা। এবার আপনি 2 তলার উপর আরো 3 তলা বাড়ি দিতে পারবেন। তুই অবশ্য ভুল কিছু বলিসনি।
পাড় ভেঙে গেলে আমার লাভ বেশি হয়। তবে 3 তলা বাড়ি এই নদী এলাকায় দিয়ে কোনো লাভ নেই। আমি শহর এলাকায় জমি কিনে বাড়ি করব। শহরের জমি কিনা তো আপনার জন্য কোনো বিষয় না, তবে আমার মাথায় একটা বিষয় ঠিক ঢুকছে না। আপনি জেলেদের হঠাৎ সোনা দ্বীপে পাঠিয়ে দিলেন কেন? জায়গাটা তো আপনার, ওরা যদি দখল করে নেয়। আমার জমি দখল করার সাহস কি কারোর আছে? দ্বীপে মানুষ পাঠিয়েছি কারণ কয়েক মাসের মধ্যে ওই জায়গায় ফসল আবাদি চাষ হয়ে দ্বীপের জমি উর্বর হবে, বসবাসের উপযোগী হয়ে উঠবে। শুকনোর সময় সবাই তার নিজের নিজ এলাকায় যখন ফিরে আসবে, আমি দ্বীপের জমি বেশি দামে বিক্রি করতে পারবো। আপনার মাথায় অনেক বুদ্ধি, বুঝলেন তো? জমির দামও পাবেন, আবার সস্তায় ইলিশ কিনে বেশি দামে বিক্রি করতে পারবেন। বুদ্ধি না থাকলে কি আর এত কিছু করতে পারতাম? কানাই, বাড়ি চল, আজকে জমিয়ে মাংস খিচুড়ি খাবো। কি গো, রান্না কি হলো? খুব খিদে লেগেছে। সোনা দ্বীপে এসে ঠিক মতো খাওয়া হচ্ছে না। খাওয়ার হবে কি করে? জলের দামে মহাজনের কাছে মাছ বিক্রি করছো। মাছ বিক্রি করে যা হয় তাতে একবেলা খাবার বাজারও হচ্ছে না। জিনিসের দাম দিন দিন বাড়ছে, কিন্তু মাছের দাম বাড়ছে না। মাছের দাম আবার বাড়ছে না? বাজারে মাছ কিনতে যাও, দাম শুনে অবাক হয়ে যেতে হবে। এই আমরা গরিব জেলেরা যখন মাছ বিক্রি করি তখন দাম হয় না। মহাজন আমাদের ঠকাচ্ছে। একটু থাকার জায়গা দিয়েছে বলে কি আমাদের এইভাবে ঠকাবে? মহাজন ধান্দা ছাড়া কিছু বোঝে না, বুঝলে? এখানে আমাদের থাকতে দিয়ে বসবাসের উপযোগী করে নিচ্ছে। কয়েকদিন পরে ঠিকই লাথি মেরে আবার তাড়িয়ে দেবে। নদীর দিকে তাকিয়ে দেখো, কেউ মনে হচ্ছে ভেসে আসছে। এই একজন মহিলা ভেসে আসছে, মনে হয় ঘর বাড়ি ভেঙে নদীতে পড়েছে। সেই সাথে উনিও ভেসে আসছে। আমি নদীতে ঝাঁপিয়ে তুলে নিয়ে আসছি। ও হয়তো বেঁচে থাকলেও থাকতে পারে। কি মনে হচ্ছে, বেঁচে আছে কি? নিঃশ্বাস নিচ্ছে, বেঁচে আছে। এই তো চোখ খুলছে। কে তুমি? আমার নাম শিউলি। কিন্তু আমি এখানে কি করে এলাম? রাতে আমি আর আমার মা ঘুমিয়েছিলাম, তারপর নদী আমার বাড়ি খেয়ে ফেলে। আমার মা মনে হয় আর নেই, কিন্তু আমি কেমন করে এখানে এলাম সেটা তো বুঝতে পারছি না। তুমি তো নদীতে ভাসছিলে, আমার স্বামী তোমাকে তুলে নিয়ে এসেছে। আচ্ছা, পরে কথা হবে। ওনাকে নিয়ে আগে ঘরে নিয়ে যাও। আবার সেই ঝড়। এই দ্বীপেও মনে হয় বসবাস করা যাবে না। আমার মনে হয় এই দ্বীপের পাড় ভাঙবে না। দ্বীপের চারিদিক শক্ত বাঁধ দেওয়া, তাই এখানে নিরাপদে থাকা যাবে। এমন জায়গার সন্ধান যদি আমরা আগে পেতাম, তাহলে মাকে নিয়ে এখানেই চলে আসতাম। তোমার দুঃখের কথা শুনে খুবই কষ্ট হচ্ছে বোন, কিন্তু কি আর করার, কপালে যা ছিল সেটা মেনে নেওয়া ছাড়া আর উপায় নেই। ঝড় বৃষ্টি দেখে আরো ঝরে হচ্ছে। এদিকে তোমার দাদারও তো কোনো খোঁজ নেই। সেই সকালে মাছ ধরতে নদীতে গিয়েছিল, এখনো খোঁজ নেই। তাই তো কদিন হলো এখানে এসেছি, কিন্তু দাদাকে তো দেরি করে বাড়ি ফিরতে কখনো দেখিনি। কোনো বিপদে পড়েনি তো? দাদার জন্য খুব খারাপ লাগছে। কি হয়েছে? তুমি এমন হাঁপাতে হাঁপাতে দৌড়ে এলে কেন? কোনো বিপদ হয়নি তো? তোমার দেবেশ দাদা ঠিক আছে তো? বৌদি, আমি তো দাদার খোঁজে এসেছি। বড় বিপদ আমাদের। আমরা এখন কি করব? কি হয়েছে? মহাজন জায়গা ছেড়ে দিতে বলেছে। এই সোনার দ্বীপ নাকি বিক্রি করে দিয়েছে। 2 দিন সময় দিয়েছে, তার মধ্যে আমাদের এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। কি বলছো তুমি এসব? এখন আমরা যাব কোথায়? আমাদের তো যাওয়ারও কোনো জায়গা নেই। বৌদি, ও পাশে আমাদের সবাই ঘর ভেঙে নদীর সাথে মিশে গিয়েছে। আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। দাদা থাকলে আলোচনা করতাম। আমি তাহলে এখন পুলক দাদার কাছে যাই। দেবেশ দাদা ঘরে ফিরলে আমার সাথে দেখা করতে বলো। বুঝতে পারছি, সামনে আমাদের বড় বিপদ। সব বিপদ গরিব মানুষদের হয়। উপরওয়ালা, তুমি আমাদের রক্ষা করো। তুমি আমাদের বিপদ থেকে মুক্তি দাও। সবাই হয়তো শুনেছ, 2 দিনের মধ্যে এই জায়গা ছাড়তে হবে। তোমরা কোথায় যাবে সেটা আমরা বলতে পারবো না। হঠাৎ করে আমরা যাব কোথায়?
দুদিনের মধ্যে জায়গা ছাড়া সম্ভব নয়। দেখো, এই সোনা দ্বীপ বিক্রি হয়ে গেছে। দ্বীপের মালিক এখন মহাজন নয়। আমাদের সাথে মহাজন বেইমানি করলো। গরিব অসহায় বলে আমাদের সঙ্গে যা খুশি তাই করা যায় না। আমরা দুদিনের মধ্যে কোথাও যেতে পারবো না। দেখি মহাজন কি করতে পারে। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এত বাড়াবাড়ি মহাজন পছন্দ করে না। 2 দিনের মধ্যে জায়গা ত্যাগ না করলে এখানে যতগুলো বাড়িঘর তৈরি হয়েছে সব ভেঙে দেওয়া হবে। আমি তো বলছি এই জায়গা মহাজন বিক্রি করে দিয়েছে, তারপর আমার কথা কানে যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, আমরা চলে যাব, তবে আর কয়েকটা দিন আমাদের সময় দিতে হবে। একটা সপ্তাহ সময় দিলে ভালো হতো। সেটা হয়তো সম্ভব না, তারপরও আমি মহাজনকে বলে দেখব কি করা যায়। আমি এখন গেলাম। হ্যাঁ, কাল আবার আসবো। এখন কি হবে আমাদের? ভেবেছিলাম 3টা মাস আমরা এখানে থাকতে পারবো, কিন্তু মহাজন আমাদের কয়েকদিন থাকতে দিয়েই তাড়িয়ে দিচ্ছে। এই তো দেবেশ দাদা চলে এসেছে। দাদা, তুমি সব শুনেছো তো? আমাদের জায়গা ছাড়তে হবে। বাড়ি এসে মেঘার কাছে এসে সব শুনলাম। জানতাম মহাজন আমাদের থাকতে দেবে না, বেশি দামে এই জায়গা বিক্রি করে তাড়িয়ে দেবে। আমার কথা ঠিক হলো। সবাই শোনো, আমরা এই জায়গা ছেড়ে কোথাও যাব না। আর কাল থেকে মাছ মহাজনকে দেব না। বাজারে প্রতি কিলো মাছ 400 টাকা করে। সবাই বাজারে মাছ বিক্রি করে নিয়ে যাব। তুমি যা বলবে এখন থেকে তাই হবে, আর আমরা তাই করব। আমাদের মধ্যে বয়সে তুমি বড়, তাই তোমার কথা মতো আমাদের চলা উচিত। একদম ঠিক, দেবেশ দাদার কথা মতো আমরা চলবো। আজকে অনেক মাছ হয়েছে, আজকের মতো থাক। কালকে এসে আবার জাল ফেলবো। বাজারে বিক্রি করলে অনেক টাকা হবে। আপনি একা? আর সবাই কোথায়? সবাই বাজারে মাছ নিয়ে গেছে, আমিও যাব। তবে মহাজন আমাদের ছাড়বে বলে মনে হয় না। রোজ নদীর ওপারে মাছ আমাদের নিয়ে যাওয়ার কথা, আমরা সেটাই করি। কিন্তু আজকে থেকে মহাজনের কাছে মাছ বিক্রি করব না। সব এলাকায় একজন করে মহাজন আছে, আর সেই গরিব মানুষদের শোষণ করে। আমাদের এলাকায় তো আরো খারাপ অবস্থা ছিল। জলে ভেসে না আসলে হয়তো বয়স্ক বিমল মহাজনকে আমার বিয়ে করতে হতো। বয়স হলেও আপনার বিয়েতে রাজি হওয়া উচিত ছিল। বিমল মহাজনের 2 বউ আছে। ওনার ছেলে মেয়ে আমার চেয়ে বয়সে বেশি বড়। তারপরও আমাকে বিয়ে করার জন্য মায়ের কাছে প্রস্তাব দিয়েছিল। মা তো খুব রেগে গিয়েছিল। প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর আমার পিছনে আঠার মতো লেগে থাকতো। জল ভেসে না আসলে আমাকে এক প্রকার জোর করে বিয়ে করতো। মহাজন যারা হয় তারা সব জায়গায় খারাপ। মাঝে মাঝে মনে হয় জল ভেসে এসে ভালোই হয়েছে, কিন্তু মার কথা মনে পড়লে বুকের মধ্যে কেমন যেন করে। এই পৃথিবীতে মা ছাড়া আমার কেউ ছিল না। আচ্ছা, আপনার কেউ নেই? আমারও কেউ নেই। আমার জন্মের 2 বছর পর মা মারা যায়। তারপর আমার বয়স যখন 10 বছর, তখন বাবা নদীতে মাছ ধরে এসে আর বাড়ি ফিরে যায়নি। 10 বছর বয়স থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করি, কিন্তু মাছের সঠিক দাম কখনো পাইনি। আপনার জীবন কাহিনী অনেক কষ্টের। সব কষ্ট মনে হয় গরিবের। ঠিক বলেছেন। এখন আবার মাথায় অন্য চিন্তা। জায়গা ছাড়তে হবে। ওপাশে আমাদের ঘর বাড়ি সব ভেঙে নদীর সাথে মিশে গেছে। আমার মনে হয় দেরি হয়ে যাচ্ছে। আপনি মাছ নিয়ে বাজারে চলে যান। দেরি হয়ে গেলে মাছ হয়তো বিক্রি হবে না। হ্যাঁ, যাব। এখানে জেলেরা রোজ মাছ নিয়ে আসে, আজকে একজনও আসেনি। মাছ কি আজকে হয়নি, নাকি আমার কাছে আর মাছ বিক্রি করবে না? মহাজন বাড়ি চলেন। আজকে কেউ আপনার কাছে মাছ নিয়ে আসবে না। সবাই বাজারে মাছ বিক্রি করতে নিয়ে গেছে। কি বললি তুই? সবাই মাছ বাজারে নিয়ে গেছে? এত বড় সাহস হয় কি করে? আমাকে টপকে মাছ বাজারে নিয়ে গেছে। এখনই আমি যাব, চল আমার সাথে। ওদের তো কালকের মধ্যে সোনাদ্বীপ ছাড়ার কথা বলা হয়েছে। ওরা যাবে কোথায়? কিছুদিনের জন্য এই সময় চাইছে। তুই কি পাগল হয়ে গেছিস? কোনোভাবে সময় দেওয়া যাবে না। বেশি দামে সোনাদ্বীপ বিক্রি করে দেব। বিক্রি প্রায় ঠিক হয়ে গেছে। যে কিনবে সে জায়গা খালি করতে বলেছে। নদীর মাঝে একটা দ্বীপের এত গুরুত্ব কেন, সেটা বাপু বুঝলাম না। তোর এত বোঝার দরকার নেই। যাদের টাকা আছে তারা বুঝলেই হবে। তোকে একটা কথা বলি, ওরা যদি জায়গা ছাড়তে না চায় তাহলে তুই ওদের বাড়ি ঘর ভেঙে দিবি। দেখবি ওরা ঠিক চলে যাবে। আমি সেটাই বলে এসেছি। তবে দেবেশ লোকটা খুব তেড়া।
মনে হয় না সহজে জায়গা ছেড়ে যাবে। আমার নাম হরিপদ মহাজন। জায়গা না ছাড়লে কি করতে পারি ওরা কল্পনাও করতে পারবে না। তবে এখন সোনাদ্বীপে যেতে পারবো না। এখন আমার একটা কাজ আছে, যার কাছে সোনাদ্বীপ বিক্রি করব সেই লোক দেখা করতে বলেছে, কিছু টাকা আগাম দেবে। তুইও আমার সাথে যেতে পারিস। আচ্ছা চলুন। কালকে আমাদের এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। কোথায় যাব তার কোনো ঠিক নেই। জায়গাটা খুব নিরাপদ ছিল। এমন জায়গায় যদি আমরা থাকতে পারতাম তাহলে খুবই ভালো হতো। আমরা কোথাও যাব না, দেখি মহাজন কাল এসে কি করতে পারে। এই জায়গা তো ওনার কেনা জায়গা, আমরা জোর করেও তো থাকতে পারি না। আমার মনে হয় না এটা ওনার জায়গা। নদীর মাঝখানে আবার কেউ জমি কেনে? এটা একটা চর, চর উনি দখল করে আছে। তাহলে আমরা কোথাও যাব না, এখানে থেকে যাব। আচ্ছা সবাই আছে, শিউলি নাই কেন? ঝড় বৃষ্টির রাতে সবাই এক জায়গায় থাকা ভালো। শিউলি তো এখানে আসলো না, বললো ওর মাথা ব্যথা করছে তাই শুয়ে আছে। আমি একটা কথা বলতে চাই, শিউলি মেয়েটা কয়েকদিন ধরে আমাদের সাথে আছে। মেয়েটা বেশ ভালো। ওর সাথে আমাদের সুদীপের বিয়ে হলে কেমন হয়? সুদীপ একা মানুষ, সারা জীবন তো একা থাকতে পারবে না। আমারও মনে মনে এটাই ইচ্ছে ছিল, মনে হয় না খারাপ হবে। খুবই ভালো হয়। সুদীপ, তোমার কি মত? তুমি রাজি থাকলে আমরা 2-1 দিনের মধ্যে বিয়ের আয়োজন করব। তোমরা আমার বয়সে বড়, আমার ভালোই চাও, কিন্তু 2 দিন পর আমাদের মাথা গোঁজা ঠাঁই থাকবে না, তখন কি হবে? আমরাও যেভাবে থাকবো ওকেও আমরা সেভাবেই রাখবো। এখন বলো তুমি রাজি আছো কিনা? তোমরা যেটা ভালো মনে করো সেটাই হবে, আমি রাজি আছি। তাহলে আর কি, কাল থেকেই বিয়ের আয়োজন শুরু হবে। আমি আর পুলক কাল বিয়ের শাড়ি, নাকফুল আর সুদীপের জন্য পাঞ্জাবি কিনে নিয়ে আসবো। আমার নিজের কেউ নেই, কিন্তু কিন্তু তোমরা আমার নিজের লোকের চেয়ে অনেক কিছু। আমরাও তোকে নিজের ছোট ভাই মনে করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বিয়েতে শিউলির মত আছে তো? আমার মনে হয় ওর কাছে একবার জিজ্ঞেস করে নেওয়া উচিত। আমি ওর কাছে জিজ্ঞাসা না করে কি আছি? ও রাজি আছে। খুবই ভালো কথা। একটা চর আমি দখল করে চারিদিকে বাঁধ দিয়ে রেখেছিলাম। সেই চর অনেক টাকা দিয়ে বিক্রি করলাম। এবার শহর এলাকায় একটা 5 তলা বাড়ি করব। দেশের সেরা ধনীদের মধ্যে একজন হতে চাই। তুই এত রাতে আমার ঘরে, এটা কিন্তু আমি পছন্দ করলাম না। কেন এসেছিস বল? মহাজন, বিপদ হয়ে গেছে। নদীর বাঁধ ভেঙে একেবারে আপনার বাড়ির পিছনে জল এসেছে। যে কোনো সময় আপনার এই 2 তলা বাড়ি ভেঙে যেতে পারে। বাড়ির সবাইকে নিয়ে নিরাপদ স্থানে চলুন। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই জানিস এই বাড়ি কত খরচ করে বানানো হয়েছে? নদী আমার বাড়ির কিছু করতে পারবে না। তুই এত ভয় পাস না। আপনি আমার সঙ্গে সোনাদ্বীপে চলুন। সোনাদ্বীপ অনেক নিরাপদ, এখানে থাকা একদম ঠিক হবে না। তোকে না বললাম কিছু হবে না। এখন কি হবে? তাড়াতাড়ি চলুন। আমার কথা তো আপনি বিশ্বাস করলেন না। সর্বনাশী নদী সব শেষ করে দিতে পারে। কানাই! ওদের দুজনকে কি সুন্দর দেখাচ্ছে। সবকিছু ভালোই ভালো মিটে গেছে, এটাই অনেক। বিয়েটা অবশেষে হয়ে গেল। এদিকে 2 দিন ধরে আবার বৃষ্টিও নেই। সব মিলে ভালোই একটা পরিবেশ বিয়ে হলো। তবে একটা বিষয় মনে খুব খারাপ লাগছে। যদি উনি আমাদের সাথে অন্যায় করেছিল, মহাজন এইভাবে শেষ হয়ে যাবে এটা আমরা কেউ ভাবতে পারিনি। সর্বনাশী নদী কাউকে ছাড়ে না। নদীর মাছ ধরে আমরা বেঁচে আছি, আবার এই নদী আমাদের শেষ করে দেয়। মহাজনের বাড়িতে যারা ছিল কেউ বেঁচে নেই। ভেবেছিল 2-3 তলা বাড়ি কখনো ভেঙে পড়বে না। এবার যেন বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে। এত বছর জীবনে এত ক্ষয়ক্ষতি হতে দেখিনি। আমার মাথার মধ্যে আবার একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। জায়গা তো বিক্রি হয়ে গেছে, তাহলে এই জায়গার যিনি মালিক তিনি তো দখল করতে আসতে পারেন। না, বিক্রি হয়নি। তবে যার কাছ থেকে বিক্রি করার কথা তার কাছ থেকে কিছু টাকা আগাম নিয়েছিল। এই জমি বিক্রির কোনো প্রমাণ নেই। তাহলে আমরা এখানে থাকতে পারি। যতদিন এই দ্বীপ তলিয়ে না যায় ততদিন এটা আমাদের আশ্রয় স্থান। আচ্ছা, বিয়ে হলো, গল্প হলো, এবার আমার খাওয়া দাওয়ার পালা। একদম একদম।
আজকে বেশ ভালো দামে মাছ বিক্রি করেছি। আজকে থেকে বাজার প্রতি কিলো ইলিশ মাছ 450 টাকা করে নির্ধারণ করা হয়েছে। তাহলে তো খুবই ভালো। মাছের দাম অনেক, কিন্তু ছেলেরা যখন বিক্রি করতে যায় তখন দাম পায় না। কি করে দাম হবে বলো? সব মহাজনদের মতো মানুষ জেলেদের জীবন নিয়ন্ত্রণ করে, তাদের কথার এদিক ওদিক তো হওয়ার মতো না। আমাদের ভাগ্য ভালো, স্বাধীনভাবে বাঁচতে পারছি, এতকাল তো পরাধীন হয়েছিলাম। উপরওয়ালা যা করে ভালোর জন্য করে। এই দেখো আমার জীবনটা কোথা থেকে কোথায় এসে পড়েছে। কোনোদিন কল্পনাও করতে পারিনি তোমার মতো একজন ভালো মানুষের সাথে আমার বিয়ে হবে। তাছাড়া পুলক দাদা, দেবেশ দাদারাও খুব ভালো মানুষ। একদম আমার নিজের দাদার মতো, ওনাদের মতো মানুষ দাদা হিসেবে আমাদের পাশে আছে, এর চেয়ে আর ভালো কি হতে পারে? তাছাড়া তুমিও খুব ভালো মানুষ। সোনার দ্বীপের সবাই মিলেমিশে যেন সারা জীবন থাকতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই পারবো। বলুন দেখি, আমরা যে দ্বীপে আশ্রয় নিয়েছিলাম সেই দ্বীপের নাম কি? সঠিক উত্তর কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলের পরবর্তী গল্প দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। মাটি মাটি